কে নমস্কার এবং আদাব। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের 13 নম্বর অধ্যায় জীবের পরিবেশের প্রথম এমসিকিউ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের টপিক হইতেছে বাস্তুতন্ত্র ও এর উপাদানসমূহ, বা এই যে একেবারে লাস্টের অধ্যায়। আমরা আগের অধ্যায়গুলো, প্রথম দিকের যে অধ্যায়গুলো আমরা যেভাবে গুরুত্ব দিয়ে পড়ি, আমরা লাস্টের অধ্যায়গুলো এত বেশি গুরুত্ব দেই না, তাই না? তো এমসিকিউর জন্য তোমাদের যা যা লাগে আমি এর জন্য সবগুলো সাজিয়ে দিছি, ঠিক আছে? পরীক্ষার আগে তোমরা এগুলো রিভাইজ দিয়ে যাবা, তাহলে এই উদাহরণগুলো থেকেই তোমাদের বেশিরভাগ প্রশ্ন আসে। এই বিগত বছরের প্রশ্নগুলো দেখে তাই মনে হলো আর কি। তো শুরু করি আমাদের প্রথম এমসিকিউ দিয়ে। কী বলছে দেখো, বাস্তুতন্ত্রের ভৌত উপাদান কোনটি? দেখো এই যে বাস্তুতন্ত্রের উপাদান কয়টা হয়? বাস্তুতন্ত্রের উপাদান হইতেছে তিনটা। একটা জড় উপাদান, ভৌত উপাদান, আর একটা হইতেছে জীব উপাদান। এখন দেখো এই যে জৈব উপাদানের মধ্যে কী কী আছে? অজৈব বস্তু আছে এবং জৈব বস্তু আছে। এই জৈব বস্তুগুলোকে আবার হিউমাসও বলা হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন দেখো এই যে অজৈব বস্তুর মধ্যে কী কী আছে? ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, আয়রন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে। এগুলো সবগুলো কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে। এরপর দেখো জৈব বস্তুর মধ্যে কী কী আছে? ইউরিয়া, উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন কোষ, টিস্যু, অঙ্গ, এগুলো হইতেছে তোমার জৈব বস্তুর মধ্যে আছে, ঠিক আছে? আর ভৌত উপাদানের মধ্যে কী কী ভাইয়া? ভৌত উপাদানের মধ্যে হইতেছে তোমার তাপ, এরপরে তোমার যে চাপ, আলো, এগুলো হইতেছে তোমার ভৌত উপাদানের মধ্যে পড়ে। আবার এই যে জীব উপাদান আছে না, এই যে জীবের যে উপাদান, এটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে: বিয়োজক, খাদক, উৎপাদক। বিয়োজক, খাদক, উৎপাদক, ঠিক আছে? এখন বিয়োজক মানে কি? আচ্ছা, বিয়োজক বলার আগে আমরা উৎপাদকটা নিয়ে একটু আলোচনা করি। উৎপাদক জিনিসটা কি? যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। কারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে? উদ্ভিদ, সবুজ উদ্ভিদগুলা, আমাদের যে গাছপালাগুলো আছে, তারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, এ কারণে তাদেরকে বলা হয় উৎপাদক, খাদ্য উৎপন্ন করে। আচ্ছা, এরপর আছে দেখো এই যে খাদক। খাদক কি ভাইয়া? এই যে আমরা যে খাই, খাবারও যারা খাই, তাই না? আচ্ছা, এখন দেখো এই খাদককে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক। প্রথম স্তরের খাদক কারা? যারা তৃণভোজ, তাদেরকে প্রথম স্তরের খাদককে তৃণভোজী বলা হয়। যারা কি? যারা ওই যে ঘাস, লতা পাতা যারা খায়, তাদেরকে বলা হয় তৃণভোজী বা প্রথম স্তরের খাদক। এই উদাহরণগুলো গুরুত্বপূর্ণ, যেমন ধরো ঘাস ফড়িং, মুরগি, গরু, ছাগল, হরিণ, এগুলো হইতেছে তৃণভোজী বা প্রথম স্তরের খাদক। এরপর হইতেছে দ্বিতীয় স্তরের খাদক। যারা এই প্রথম স্তরের খাদককে খেয়ে বেঁচে থাকে, তাদেরকে বলা হয় দ্বিতীয় স্তরের খাদক বা মাংসাশী। যেমন ধরো কি আছে? ব্যাঙ আছে, শেয়াল আছে, বাঘ আছে, বোঝা গেল? সিংহ হইতে পারে। আচ্ছা, এরপর দেখো তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ খাদক। যারা কি? যারা এই যে মাংসাশীগুলোকে খেয়ে থাকে, যারা মাংসাশীগুলোকে খেয়ে থাকে, তাদেরকে বলা হয় তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ খাদক। যেমন ধরো সাপ, ময়ূর, বাঘ, মানুষ। এখানে বলে রাখি, এই যে এই মানুষ কিন্তু মাংসাশী এবং তৃণভোজী, এ কারণে মানুষকে সর্বভোগী বলা হয়ে থাকে। মানে মানুষ খাইতে পারে না এমন কিছুই নাই, বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো তোমাদের বইয়ে আরেকটা দেওয়া আছে আবর্জনা ভোগ বা ডাঙর। যারা হইতেছে আবর্জনা খেয়ে বেঁচে থাকে, মানে আবর্জনা খাইতে ভালোবাসে। এমন কে আছে? কাক, শকুন, শিয়াল, হায়ানা, বোঝা গেল? তো এই উদাহরণগুলো কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। এরপরে আসি আমরা বিয়োজকে। বিয়োজক মানে কি ভাইয়া? এখন দেখো এগুলোর মধ্যে যে কোনো একটা প্রাণী মরে গেল, এই যে প্রাণীগুলো যে মরে গেল, তারা তো পচতে হবে, তাই না? তো এই পচানোটা কার কাজ? এরা হইতেছে ব্যাকটেরিয়া, ছত্রাক। এটার কাজ হইতেছে পচানোটা, ঠিক আছে? তো আমাদের এখন চাই, আমাদের প্রথম প্রশ্ন কী বলছে? বাস্তুতন্ত্রের ভৌত উপাদান কোনটা? বাস্তুতন্ত্রের ভৌত উপাদান হইতেছে তাপমাত্রা, আলো, জলীয় বাষ্প, এগুলো যেটা বললাম। তো এখানে হবে এই যে তাপমাত্রাটা হবে ভৌত উপাদান, বোঝা গেল? আর এই যে অক্সিজেন, এটা কি? এটা হচ্ছে তোমার যে জৈব বস্তুর মধ্যে পড়েছিল। আচ্ছা, সমস্যা নেই, পরের প্রশ্নে যাই। প্রথম স্তরের খাদক কোনটা? প্রথম স্তরের খাদক মানে কি? যারা ঘাস, লতা পাতা খেয়ে বেঁচে থাকে, তাদেরকে বলা হয় প্রথম স্তরের খাদক। তাহলে এখন দেখি, এই যে ছাগল, এই ছাগলটা হইতেছে কি? ঘাস, লতা পাতা খেয়ে বেঁচে থাকে, ঠিক আছে? এখন দেখো এই যে ব্যাঙ আর কি? শিয়াল। এই ব্যাঙকে কি বলা হয়? ব্যাঙকে বলা হয় দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক। আর শিয়ালকে কি বলা হয়? শিয়ালকে তো তৃতীয় স্তরের খাদক, তাই না? শিয়ালকে বলা হয় দ্বিতীয় স্তরের খাদক। শিয়ালকেও বলা হয় কি? শিয়ালকেও বলা হয় দ্বিতীয় স্তরের খাদক, প্লাস আরেকটা নাম আছে। শিয়াল কি? আবর্জনা খাইতে ভালোবাসে, এখানে তাকে বলা হয় ধাঙর। তো দুইটা হইতে পারে, ঠিক আছে? দ্বিতীয় স্তরের খাদকও বলতে পারি এবং ধাঙরও বলতে পারি।
যেটা একটু সুন্দর করে লিখি। এই যে ব্যাঙ আর শিয়াল, এটা হয়ে গেছে দ্বিতীয় স্তরের খাদক। এর মধ্যে এই যে শিয়াল, এই শিয়ালটা এক্সট্রা নাম কি ধাঙর, কারণ কি সে আবর্জনা খাইতে ভালোবাসে। এরপরে বলো তো এই যে বিয়োজক, ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো কি, এগুলো হইতেছে বিয়োজক। এভাবে যদি আমরা প্রত্যেকটা অপশন যদি উদাহরণ দিতে পড়তে পারি তাহলে আমাদের মনে থাকবে এগুলা। পরের প্রশ্নে যাই। বাস্তুতন্ত্রে নিচের কোনটি উৎপাদক? যারা খাবার তৈরি করে তাদেরকে বলা উৎপাদক। এখন দেখো মাটি, ব্যাকটেরিয়া, সবুজ উদ্ভিদ, সূর্যালোক, এই দেখো এই যে সবুজ উদ্ভিদ এটাই কি উৎপাদক, আর ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়া হইতেছে বিয়োজক। পরবর্তী প্রশ্নে যাই। মৃতদেহ থেকে যেসব জড়বস্তু বাস্তুতন্ত্রের যোগ হয় তাদেরকে কি বলে? এই যে দেখো এখানে প্রথম পৃষ্ঠায় যাই। এই যে দেখো মনে করো কেউ মারা গেল, মারা যাওয়ার পরে কী হলে ব্যাকটেরিয়া ছত্রাক এগুলোকে পচায়। এই পচানো জিনিসগুলা কিসে হয়ে পড়ে জৈব বস্তুতে গিয়ে পরিণত হয়, জৈব বস্তুতে গিয়ে পরিণত হয়। ঠিক আছে, তো এই জৈব বস্তুগুলাকে আমরা কি বলি? হিউমাস বলি। তোমাদের বইয়ে দেওয়া আছে, তাই না? তাহলে আমাদের আনসার কোনটা হবে? মৃতদেহ থেকে যেসব জড়বস্তু বাস্তুতন্ত্রে যোগ হয় তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় জৈব বস্তু বা হিউমাস। জৈব বস্তু বা হিউমাস। পরের প্রশ্নে যাই। প্রথম স্তরের খাদক কি খেয়ে বেঁচে থাকে? প্রথম স্তরের খাদক ঘাস, লতা পাতা। প্রথম স্তরের খাদক এ কারণে তাদেরকে কি বলা হয়? তৃণভোজী বলা হয়, কারণ তারা ঘাস, লতা পাতা খেয়ে বেঁচে থাকে। বড় মাংসাশী প্রাণী না। মাংসাশী প্রাণী না। মাংসাশী প্রাণী কাদেরকে বলা হয়? যারা প্রথম স্তরের খাদক খেয়ে বেঁচে থাকে। তৃণ ও ক্ষুদ্র মাংসাশী প্রাণী না। উদ্ভিদের বিভিন্ন অংশ, হ্যাঁ উদ্ভিদের বিভিন্ন অংশ মানে কি ঘাস, লতা পাতা এগুলো খেয়ে যারা বেঁচে থাকে তাদেরকে বলা হয় প্রথম স্তরের খাদক। উদাহরণ হিসেবে কী কী ছিল? গরু, ছাগল, মুরগি এগুলা ছিল। পরের প্রশ্ন দেখি, প্রথম শ্রেণীর খাদক কোনটি? এখানে কি দেওয়া আছে দেখো, বাঘ। বাঘ কি? বাঘ কি প্রথম স্তর? বাঘ হইতেছে দ্বিতীয় বলতে পারি, আবার তৃতীয় বলতে পারি। ঠিক আছে, তবে তৃতীয় বললে মনে হয় ভালো দেখায়। দেখি তো আমাদের কি দেওয়া আছে এখানে, বাঘটা, হ্যাঁ বাঘ 2 নম্বরে দ্বিতীয় আছে, তৃতীয় আছে। দ্বিতীয় কেন? কারণ সে তো গরু ছাগল খাইতে পারে। তৃতীয় কেন? সে কিন্তু আরও মাংসাশী প্রাণীও কিন্তু খেয়ে থাকে। ঠিক আছে, এ কারণে দ্বিতীয় তৃতীয় বলতে পারি। সাপ, সাপ কি? সাপ কিন্তু তৃতীয়, মাংসাশী প্রাণী খেয়ে থাকে, যেমন ধরো ব্যাঙ খেয়ে থাকে, দ্বিতীয় স্তরে খাদক খেয়ে থাকে। শিয়াল কি? শিয়ালও কিন্তু কি বলতে পারি? তৃতীয়, তৃতীয় না তো দ্বিতীয়, দ্বিতীয় প্লাস কি ধাঙর, এই নামটাও মনে রাখবা। হরিণ কি? হরিণ কিন্তু ঘাস, লতা পাতা খেয়ে বেঁচে থাকে, এ কারণে সেটা হবে প্রথম স্তরের খাদক। তো কি বলছে প্রথম শ্রেণীর খাদক কাকে? ওই যে হরিণ, হরিণকে বলা হয় প্রথম শ্রেণীর খাদক, কারণ সে কি ঘাস, লতা পাতা খেয়ে বেঁচে থাকে। পরের প্রশ্নে যাই। কোনটি জীবিত প্রাণীর চেয়ে মৃত প্রাণীর মাংস খেতে বেশি পছন্দ করে? ওই যে ধাঙর। ধাঙরের মধ্যে কী কী ছিল? শেয়াল, কাক এগুলা ছিল, তাই না? এই দেখো শেয়াল কিন্তু আছে, শেয়াল কিন্তু আছে। পরের প্রশ্নে যাই। প্রকৃতির ধাঙর বলে কোন গুচ্ছে প্রাণীদের? ধাঙর মানে কি? যারা আবর্জনা খাইতে ভালোবাসে। ব্যাঙ, শিয়াল, বাঘ। শিয়াল ঠিক আছে, তবে ব্যাঙ আর বাঘ না। সাপ, ময়ূর, বাঘ না। শকুন, শিয়াল, হায়ানা, হ্যাঁ শকুন, শিয়াল, হায়ানা প্লাস কি আরেকটা কি, আরেকটা হইতেছে কাক, এটাও মনে রাখবো সাথে। এগুলো হইতেছে ধাঙর, প্রকৃতির ধাঙর বলা হয়ে থাকে। এরপর প্রশ্ন কি বলছে দেখো, কোনটি তৃতীয় শ্রেণীর খাদক? তৃতীয় শ্রেণীর খাদক কোনটা? এই যে হরিণ, হরিণ কি প্রথম শ্রেণীর খাদক, ঘাস, লতা পাতা খায়। ব্যাঙ কি? ব্যাঙ হইতেছে দ্বিতীয় শ্রেণীর খাদক। গরু কি? গরু হইতেছে প্রথম শ্রেণীর খাদক। শকুন কি? মাংসাশী বা মাংস খেই, এ কারণে সে হবে তৃতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদক হবে কে? শকুন প্লাস কি ধাঙর, শকুনও কিন্তু একটা ধাঙর। আনসার হবে গ নম্বরটা। পরের প্রশ্নে যাই। আচ্ছা, আমরা এখন পরবর্তী টাইপ আমাদের পুকুরের বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো বাস্তুতন্ত্র আলোচনা করার আগে আমরা আগের মতো একটা স্লাইড দেখি, এখানে নোট দেখি,
আমাদের কী কী প্রশ্ন আসছে এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো এই যে পুকুরের বাস্তুতন্ত্রকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, উৎপাদক, খাদক, বিয়োজক, আগের মতোই। উৎপাদকের মধ্যে কী কী আছে ভাইয়া? ম্যাক্রোফাইট, ফাইটোপ্লাঙ্কটন, নামগুলো মনে রাখতে হবে। এরপরে দেখো খাদকরে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রথম স্তরে খাদক, দ্বিতীয় স্তরে খাদক, তৃতীয় স্তরে খাদক। কোন স্তরে কোন খাদকগুলো আছে এটা আমার উদাহরণ মনে রাখতে হবে। প্রথম স্তরের মধ্যে কারা কারা আছে? জু প্ল্যাঙ্কটন, রুই, কাতলা। দ্বিতীয় স্তরের মধ্যে কারা কারা আছে? ছোটো মাছ, জলজ পতঙ্গ, ব্যাঙ, চিংড়ি। তৃতীয় স্তরের খাদকের মধ্যে কারা কারা আছে? শোল, বোয়াল, ভেটকি, বড় মাছ, বক। এরা হইতেছে তৃতীয় স্তরের খাদকের মধ্যে পড়ে। আর বিয়োজকের মধ্যে কি? ব্যাকটেরিয়া, ছত্রাক, আগের মতোই, তাই না? তাই আমরা এখন এমসিকিউতে যাই। ফাইটোপ্লাঙ্কটনকে কি বলে? ফাইটোপ্লাঙ্কটন কোথায় মধ্যে ছিল? উৎপাদকের মধ্যে ছিল, উৎপাদক বলে। বিয়োজকের মধ্যে কারা কারা আছে? ব্যাকটেরিয়া এবং ছত্রাক। পরের প্রশ্ন যাই, নিচের কোনটি বিয়োজক? নিচের কোনটি বিয়োজক? এই যে দেখো, ব্যাকটেরিয়া প্লাস কি, আরেকটা কি ছিল? ছত্রাক। আরেকটা হইতেছে ছত্রাক। পরের প্রশ্ন যাই, পুকুরের বাস্তুতন্ত্রে ব্যাঙ কোন স্তরের অন্তর্ভুক্ত? ব্যাঙ কিন্তু দ্বিতীয় স্তরের অন্তর্ভুক্ত ছিল, তাই না? একটু শিওর হয়ে নেই। হ্যাঁ, ব্যাঙ কিন্তু দ্বিতীয় স্তরের মধ্যে ছিল, ব্যাঙ দ্বিতীয় স্তরের মধ্যে ছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। দ্বিতীয় স্তরের খাদক কোনটি? রুই, চিংড়ি, বোয়াল, কাটল। দেখো, এই যে রুই আর এই যে কাতল, এরা কি প্রথম স্তরের মধ্যে ছিল না? রুই আর কাতল কি প্রথম স্তরের মধ্যে ছিল? ছিল তো, প্রথম স্তরের মধ্যে ছিল। এরপরে দেখো, এই যে চিংড়ি, এই চিংড়িটা কি? এই চিংড়িটা হইতেছে দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক। কিন্তু বোয়াল কি? বোয়াল হইতেছে তৃতীয় স্তরের খাদক। তার আমাকে প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে দ্বিতীয় স্তরের খাদক কোনটা? চিংড়ি। আনসার হবে খ নম্বরটা। আচ্ছা, তো এখানে আমাদের নতুন একটা টাইপ, এটা হইতেছে খাদ্য শৃঙ্খল বা খাদ্য জাল। এখন দেখো, এই খাদ্য শৃঙ্খল পড়ার আগে আমরা জেনে নেই, দেখো খাদ্য শৃঙ্খল মানে জিনিসটা কি। এই তো দেখো, বাস্তুতন্ত্রে বিভিন্ন ধরনের খাদ্য শিকল থাকতে পারে। এবার খাদ্য শিকলের আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, শিকারজীবী খাদ্য শিকল, পরজীবী খাদ্য শিকল, মৃতজীবী খাদ্য শিকল। এখন শিকারজীবী খাদ্য শিকল মানে কি? মানে শিকারজীবী খাদ্য শিকল মানে হইতেছে, এই যে প্রথমে থাকবে উৎপাদক, এরপরে প্রথম স্তরে খাদক, এরপরে দ্বিতীয় স্তরে খাদক, এরপরে তৃতীয় স্তরে খাদক, এরপরে থাকবে এরকম আর কি। যদি এরকম থাকে সেগুলোকে বলা হয় শিকারজীবী খাদ্য শিকল। এখন এই যে শিকারজীবী খাদ্য শিকলে প্রথম স্তরের খাদকটা মানে কি? এই যে প্রথম স্তরের যে খাদকটা, এটা আকারে সবচেয়ে ছোটো থাকে। প্রথম স্তরের যে খাদকটা, এটা আকারে সবচেয়ে ছোটো থাকে, ঠিক আছে? উদাহরণ কি পাই দেখো, এই যে ঘাসটা কি? উৎপাদক। এরপরে ফড়িং প্রথম স্তরের খাদক, এরপরে দ্বিতীয় স্তরের খাদক, এরপরে সাপটা কি? তৃতীয় স্তরের খাদক। দেন এরপরে আছে গুই সাপ। এরপর দেখো পরজীবী খাদ্য শিকল মানে কি? নিজেদের চেয়ে বড় আকারের পোষক দেহ থেকে যদি খাদ্য গ্রহণ করে থাকে। পরজীবী মানে কি? অন্যের উপর আশ্রয় করবে। তো নিজেদের চেয়ে বড় আকারের পোষক দেহ থেকে যদি খাদ্য গ্রহণ করে, সেগুলোকে বলা হয় পরজীবী খাদ্য শিকল। মানুষ, যেমন মানুষের উপর তারা আশ্রয় নিছে, মানুষের এখান থেকে কী খায়? মশা কী খায়? রক্ত খায়। আবার মশা বা ডেঙ্গু ভাইরাস, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো মৃতজীবী খাদ্য শিকার মানে কি? মৃতদেহ থেকে খাদ্য গ্রহণ করবে। মৃতদেহ থেকে ছত্রাক, ছত্রাক থেকে কেঁচো। এই ধারাবাহিক ক্রমটা একটু মনে রাখতে হবে, এগুলো থেকে এমসিকিউ আসে, ঠিক আছে? আচ্ছা, এই যে চিত্রটা দেখো, তোমাদের বইয়ের চিত্র। এখন খাদ্য জাল জিনিসটা কি? অনেকগুলা খাদ্য শিকল মিলে একটা জালের মতো সৃষ্টি হয়, সেটাকে আমরা বলবো খাদ্য জাল। মনে করো এই যে মানুষ কী খায় দেখো, সে কিন্তু এই যে হরিণ খায়, সে কী খায়? সে হরিণ খায়। তো এটা কি? এটা খাদ্য শিকল, এটা খাদ্য শিকল, তাই না? এরপর দেখো এই যে উদ্ভিদ ফড়িং, ফড়িং কী খায়? ঘাস লতা পাতা খায়। এরপর এখান থেকে কি হয়? এখান থেকে এই যে ব্যাঙ, পোকামাকড়গুলোকে ব্যাঙ খায়। এরপর ব্যাঙকে কে খায়? সে সাপ খায়। সাপকে কে খায়? ময়ূর খায়। বোঝা গেল? আবার দেখো এই যেখানে হরিণ আছে, হরিণকে আবার কে খায়? এই যে বাঘ খায়। আবার বাঘ কী খায়? ব্যাঙকে আবার বাঘ খায়, তাই না? আবার এই যে মানুষ বাঘকেও খায়।
বা মানুষকে ভাগ খায়, মানুষ ভাগ খায় না, মানুষকে ভাগ খায়। ঠিক আছে? তো দেখো বিভিন্ন খাদ্য শিকল আছে না, তো এই যে এখানে বলা আছে বনভূমির একটা খাদ্য জাল, এটা বুঝতে পারছো? আচ্ছা, তো অনেকগুলা খাদ্য শিকল এখানে থাকবে, অনেকগুলা খাদ্য শিকল মিলে খাদ্য জাল সৃষ্টি হয়। তো পরবর্তী আমাদের প্রশ্নে যাই, দেখো কি বলছে, কোন খাদ্য শিকলে প্রথম স্তরে খাদক আকারে সবচেয়ে ছোট থাকে? কি বলছিলাম? শিকারজীবী খাদ্য শিকলে, শিকারজীবী খাদ্য শিকলে। পরের প্রশ্নে যাই, সম্পূর্ণ খাদ্য শিকল কোনটা? দেখো সম্পূর্ণ খাদ্য শিকল মানে কি? যেখানে উৎপাদক থাকবে, প্রথম শ্রেণীর খাদক থাকবে, দ্বিতীয় শ্রেণীর খাদক থাকবে, তৃতীয় শ্রেণীর খাদক থাকবে, এগুলো কিন্তু আমরা বলবো সম্পূর্ণ খাদ্য শিকল। তো এই যে সম্পূর্ণ খাদ্য শিকলটা কোথায় থাকে? শিকারজীবী খাদ্য শিকলে থাকে। বোঝা গেল? এর মধ্যে যে পরজীবী খাদ্য শিকল, বাকি যে দুইটা ছিল, পরজীবী খাদ্য শিকল, মৃতজীবী খাদ্য শিকল, এগুলো কিন্তু সম্পূর্ণ না, এগুলো অসম্পূর্ণ। কেন অসম্পূর্ণ? কারণ এখানে কোনো উৎপাদক নেই, খাদ্য কেউ তৈরি করার মতো কেউ নাই। ঠিক আছে, মনে রাখবো একটু। পরের প্রশ্ন যাই, নিচের কোনটি পরজীবী খাদ্য শিকল? পরজীবী মানে কি? অন্যের উপর আশ্রয় করবে এবং ওখান থেকে কি করবে? খাদ্য গ্রহণ করবে। কি ছিল উদাহরণের? এই যে মানুষ, মশা, ডেঙ্গু ভাইরাস। মানুষ, মশা, ডেঙ্গু ভাইরাস। এই যে মৃতদেহ থেকে ছত্রাক কেঁচো, এটা কোনটা ছিল? এটা হইতেছে মৃতজীবীর মধ্যে উদাহরণ ক্রম ছিল। ঠিক আছে, এরপর দেখো ঘাস, ফড়িং, বাঘ, সাপ, এগুলো কি? এটা হচ্ছে তোমার শিকারজীবীর মধ্যে ছিল, শিকারজীবী। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই, পরজীবী ও মৃতজীবী খাদ্য শিকল সবসময় অসম্পূর্ণ থাকে নিচের কোনটির অনুপস্থিতির কারণে? উৎপাদক, ব্যাকটেরিয়া, ছত্রাক, জুওপ্লাঙ্কটন। এই যে উৎপাদক না থাকার কারণে তারা কি থাকে? অসম্পূর্ণ থাকে। পরের প্রশ্ন যাই, খাদ্য শৃঙ্খলে খাদ্যস্তরের সংখ্যা কমালে কোনটি ঘটে? দেখো খাদ্য শৃঙ্খলে খাদ্যস্তরের সংখ্যা কমালে কোনটি ঘটে? তোমার শক্তির অপচয়টা কি হবে? কম হবে। কারণ যত খাদ্য শৃঙ্খল বাড়বে তত কী হবে? শক্তি বেশি লাগবে। তো যেহেতু আমি খাদ্য স্তরের সংখ্যা কমাইতেছি, তার মানে কি শক্তিটা আমার কম লাগবে। বোঝা গেল? শক্তির অপচয় ঘটে না। যদি খাদ্য স্তরের সংখ্যা যদি বাড়ে তখন হবে শক্তির অপচয় ঘটবে। যেহেতু আমি কমাইতেছি তাহলে শক্তির কিন্তু অপচয় ঘটবে না। ক্ষতে কী বলছে দেখো, শক্তির অপচয় কমে। হ্যাঁ, শক্তির অপচয় কমে। শক্তির পরিবর্তে থাকে না, অধিক শক্তি উৎপন্ন হয় না। তাহলে আনসার কোনটা হবে? শক্তির অপচয় কমে। পরের প্রশ্নে যাই, কোনটিতে শক্তির অপচয় কম হয়? যেখানে খাদ্য শিকলগুলো কম থাকবে, তাই না? এখানে দেখো প্রথমে কী বলছে দেখো, সবুজ উদ্ভিদ, পরে ফড়িং, পরে ব্যাঙ, সাপ, বাজ পাখি। আচ্ছা, শৈবাল, ছোটো মাছ, বড় মাছ, বাজ পাখি। শৈবাল, ছোটো মাছ, মাছরাঙা, সবুজ উদ্ভিদ থেকে শামুক। দেখো খাদ্য শিকলে কোথায় কম? এখানে কম না, ঘ নম্বরটা। তাহলে এখানে শক্তি কম লাগবে। বোঝা গেল? পরের প্রশ্নে যাই। আচ্ছা, এখন আমাদের নতুন একটা টপিক, এটা হইতেছে শক্তি পিরামিড। দেখো শক্তি পিরামিড, এখানে শক্তি পিরামিডে চূড়ান্ত খাদকের অবস্থান কোথায়? শক্তি পিরামিডে চূড়ান্ত খাদকের অবস্থান কোথায়? দেখো তোমাদের বইটা চিত্র দেওয়া আছে, এই যে চিত্রটা তোমাদের বই দেওয়া আছে। ঠিক আছে, তো দেখো শক্তি পিরামিডের সবার যে নিচে কে থাকে? প্রথম স্তরের খাদক। এরপরে কে? দ্বিতীয় ট্রফিক লেভেল। ঠিক আছে, বা দ্বিতীয় স্তরের খাদকগুলো থাকে। এরপরে তৃতীয় ট্রফিক লেভেল। আর সবার উপরে কারা থাকে? চতুর্থ ট্রফিক লেভেল বা মাংসাশী প্রাণীগুলো থাকে, মাংসাশী প্রাণীগুলো থাকে। আবার এখানে আরেকটা জিনিসও মনে রাখবা, যখন আমরা এই যে প্রথম ট্রপিক লেভেল থেকে আমরা যখন দ্বিতীয় ট্রপিক লেভেলে যখন যাব, তখন কী হয় ভাইয়া? শক্তি 10% সঞ্চারিত হয়। ঠিক আছে, যেমন এখানে যদি 100 যদি শক্তি থাকে, তার শক্তির মান যদি 100 হয়, তাইলে আমি যখন এখানে যাব তখন 110% কত? 10। এই যে 10 এখানে আছে। আবার এখান থেকে যখন আমি এই যে তৃতীয়তে যখন যাব, তার 10% যাবে। 10-এর 10% কত? 1। এই যে 1। আবার তৃতীয় থেকে আমি যখন চতুর্থতে যাব, 1-এর 10% কত? 0.1। বোঝা গেল? এই শক্তিগুলো কিন্তু ক্রমে ক্রমে কমতেছে। সবচেয়ে বেশি শক্তি কোথায়? একেবারে এই যে প্রথম ট্রফিক লেভেলে। আর সবচেয়ে কম কোথায়? চতুর্থ ট্রফিক লেভেলে। এক ট্রফিক লেভেল থেকে আরেকটা ট্রফিক লেভেল যাইতে হলে 10% করে শক্তি কী হয়? মানে সঞ্চারিত হয় আর কি। ঠিক আছে, আচ্ছা এটা একটু মনে রাখবা, এগুলো থেকে প্রশ্ন আসে। তো এখন যাই, শক্তি পিরামিডে চূড়ান্ত খাদকের অবস্থান কোথায়? চূড়ান্ত খাদকের অবস্থান কোথায়? সবার উপরে।
চূড়ান্ত খাদক মানে কি সর্বোচ্চ খাদক, এটা হইতেছে সবার উপরে। আবার যদি বলে শক্তি কার সবচেয়ে কম, তাহলে হবে চূড়ান্ত খাদকের। পরের প্রশ্ন যাই, কোনটি প্রথম ট্রপিক লেভেল? এই যে তৃণভোজী না, যার উৎপাদক, এই দেখো চিত্র দেখো, এই যে ঘাস লতা পাতা, এগুলা কি উৎপাদক না? ফাইটোপ্লাঙ্কটন, পুকুরের বাস্তুদণ্ড আমরা দেখছিলাম, এগুলা কি উৎপাদক। তো উৎপাদকগুলো হইতেছে সবার নিচে থাকে। কোনটা চিহ্ন ছিল? এটা ছিল, এটা হবে উৎপাদক। আচ্ছা, পরের প্রশ্নে যাই, খাদ্য শিকলে কোন ট্রফিক লেভেলে শক্তির পরিমাণ সবচেয়ে বেশি? যেটা বলছিলাম, কোন ট্রফিক লেভেলে ভাইয়া? এই যে সবার নিচে যেটা থাকে, এটাতে সবচেয়ে শক্তি বেশি। দেখো এখানে 100 আছে, আর এখানে কত? 0.1। আস্তে আস্তে কমতেছে, যত উপরে উঠতেছে আস্তে আস্তে শক্তির মানটা কমতেছে। তাইলে আনসার কোনটা হবে? আনসার হবে খাদ্য শিকলে কোন ট্রফিক লেভেলে শক্তির পরিমাণ সবচেয়ে বেশি? একেবারে সর্বনিম্ন ট্রফিক লেভেলে। আর সবচেয়ে কম কোথায়? সবচেয়ে কম হইতেছে সর্বোচ্চ ট্রফিক লেভেলে। সবচেয়ে কম। পরবর্তী প্রশ্নে যায়, কি বলছে দেখো, একটি খাদ্য শিকলে উৎপাদক থেকে শুরু করে, মানে কি উৎপাদক মানে কি প্রথম ট্রফিক লেভেল থেকে শুরু করে 4টি স্তর আছে। আচ্ছা 4টা স্তর আছে, আমি 4টা স্তর দেই। এই যে 1টা স্তর, 2টা স্তর, 3টা স্তর, 4টা স্তর। 4টি স্তর আছে। উৎপাদকে 1000 ক্যালোরি শক্তি উৎপাদন করলে সর্বোচ্চ স্তর তা থেকে কত ক্যালোরি শক্তি পাবে? বুঝতে পারছো? দেখো এটা হইতেছে প্রথম স্তর, এটা দ্বিতীয় স্তর, এটা তৃতীয় স্তর, এটা চতুর্থ স্তর। আমাকে প্রশ্ন মতে আমি 4টা স্তর বলছে, 4টা স্তর দিলাম। উৎপাদক মানে কি প্রথম স্তর না? অবশ্যই উৎপাদক, গাছ লতা পাতাগুলো প্রথম উৎপাদকে থাকে। তো দেখো এই যে উৎপাদকে কত শক্তি আছে? 1000। উৎপাদকে বা প্রথম ট্রফিক লেভেলে 1000 আছে। তাহলে এই যে সর্বোচ্চ স্তরে, এই চতুর্থতে কত হবে সেটা বের করার জন্য বলছে। তা দেখো 1000 10% যাবে এখানে। 1000 10% কত? 100। 100 10% কত? 100 10% হইতেছে 10। 10-এর 10% কত? 1। 10-এর 10% কত? 10-এর 10% হইতেছে 1। তাইলে আমার চতুর্থ বা সর্বোচ্চ স্তরে কত ক্যালোরি শক্তি পাবে? 1 ক্যালোরি শক্তি পাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। সবুজ উদ্ভিদ, ছাগল, মানুষ। সবুজ উদ্ভিদ, ছাগল, মানুষ। উদ্দীপকের প্রথম ট্রফিক লেভেল মানে কোনটা? এটা প্রথম ট্রফিক লেভেলে পি কিলোজুল শক্তি থাকলে মানুষ কত কিলোজুল শক্তি পাবে? মানুষ কত কিলোজুল শক্তি পাবে? তাহলে দেখো এটা কিভাবে করব? পি, আচ্ছা পি 10, এরপরে হচ্ছে পি 10 × 10, 100 হয়। 100 হয়, তাই না? আচ্ছা, তো দেখো এই যে সবুজ উদ্ভিদ মানে কি, এটা হচ্ছে তোমার প্রথম স্তর, হ্যাঁ। আর ছাগল হইতেছে তোমার 2 নম্বর স্তর, আবার মানুষ হইতেছে তোমার 3 নম্বর স্তর। সবুজ উদ্ভিদে কত কিলোজুল? পি কিলোজুল। তাহলে পরবর্তীতে কত হবে? পি বাই 10 দিয়ে ভাগ করতে হবে, তাই না? পিতে 10 ভাগ করতে হবে, কারণ 10% এখানে যায়। এরপরে দেখো 3 নম্বর শক্তি স্তরে পি বাই, এখানে 10 ছিল, তাহলে এখানে 10 × 10 আরও 10, তাই না? তো আমার যে প্রথম ট্রফিক লেভেলে পি কিলোজুল, তাহলে 2 নম্বরটাতে কত হবে? পি বাই 10। 3 নম্বরটাতে হবে পি বাই 10 × 10। এখন পি বাই 10 × 10 মানে কত? পি বাই 100। এর পরটাতে কত হবে ভাইয়া? আমি যদি আরেকটা চতুর্থ যদি যাই, তাহলে হবে পি বাই 10 × 10 × 10, তখন হবে কত? 100-র সাথে 10 গুণ করলে 1000, পি বাই 1000 হবে। তো আমাকে তো বলছে মানুষ পর্যন্ত, তো মানুষে কত হবে? পি বাই 100। মানুষে হবে পি বাই
100। আচ্ছা, পরের প্রশ্নে যাই। নিচের কোনটিতে শক্তির পরিমাণ বেশি? শক্তির পরিমাণ কোনটাতে বেশি? এই যেখানে একটা পিরামিড আঁকি, আচ্ছা দেখো, এ হইতেছে তোমার প্রথম টপিক লেভেল। আচ্ছা, মানে চিত্র আমার উল্টা হয়ে গেছে নাকি? উল্টা দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, হ্যাঁ চিত্রটা হবে এরকম। তাহলে দেখো, এই যেটা হইতেছে আমার প্রথম টপিক লেভেল, প্রথম টপিক লেভেল, দ্বিতীয় টপিক লেভেল, তৃতীয় টপিক লেভেল। যত উপরে উঠবো তত কী হবে? শক্তিটা তত কমতে থাকবে। যত উপরে উঠবো শক্তিটা তত কমতে থাকবে, যত উপরে উঠবো শক্তি তত কমতে থাকবে, তাই না? তাহলে সবচেয়ে বেশি কোনটাতে? সবচেয়ে বেশি হইতেছে প্রথমটাতে। সবচেয়ে বেশি কোনটাতে? এই যে প্রথম টপিক লেভেল হইতেছে সবচেয়ে বেশি। আর এই যে সবার যে উপরে আছে এখানে হইতেছে সবচেয়ে কম। তাহলে নিচের কোনটিতে শক্তির পরিমাণ বেশি? অবশ্যই উৎপাদক। উৎপাদকগুলা সবার নিচে থাকে। ধান গাছ, খরগোশ, শিয়াল, ছত্রাক। উৎপাদক মানে কি? উদ্ভিদ। এই যে ধান গাছ হইতেছে উদ্ভিদ, তাহলে আনসার হবে ধান গাছ। পরের প্রশ্নে যাই। কোনটি প্রথম টপিক লেভেল? আচ্ছা, এটা তো বললাম। আচ্ছা, তাইলে এখন আমাদের নতুন আর একটা টাইপ, এটা হইতেছে জীব বৈচিত্র্য, জীববৈচিত্র্য, তাই না? এখন দেখো, জীববৈচিত্র্য নিয়ে আমরা একটু হালকা একটু আলোচনা করি। এই যে জীববৈচিত্র্যের প্রকারভেদ কয়টা? 3টা। একটা প্রজাতিগত বৈচিত্র্য, একটা বংশগতীয় বৈচিত্র্য, আর একটা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে 3টা হইতেছে জীববৈচিত্র্যের প্রকারভেদ। আচ্ছা, প্রশ্ন দেখো কী বলছে, পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য কোন ধরনের বৈচিত্র্য দেখা যায়? পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য কোন ধরনের বৈচিত্র্য দেখা যায়? এই যে এটা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিকের মধ্যে কী কী ছিল? এই যে মরুভূমি, জলাভূমি, এগুলোতে আমরা কী কয়? এই যে পরিবর্তন, বিভিন্ন পরিবর্তন, এগুলা তোমার জলাভূমি, মেরুভূমি, তো এগুলোর সাথে আমাদের খাপ খাওয়ার জন্য এই ধরনের বৈচিত্র্যগুলা, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যগুলা দেখা যায়। ঠিক আছে। আর প্রজাতিগত মানে কি? প্রজাতিগত মানে হইতেছে বাঘ আর হরিণের মধ্যে, তোমাদের বহু উদাহরণ দেওয়া আছে। বাঘ আর হরিণের মধ্যে স্বভাবজনিত বৈচিত্র্য, এরপরে তাদের যে হিংস্রতার বৈচিত্র্য, এরপর সংখ্যা বৃদ্ধির বৈচিত্র্য, এগুলো হচ্ছে প্রজাতিগতের মধ্যে পড়ে। আর বংশগতীয় মানে কি? জিনের জন্য যে জিনগত কারণে যে বৈচিত্র্য দেখা যায় সেটাকে বলা হয় বংশগতীয় বৈচিত্র্য। মানে এটা হবে একই প্রজাতির মধ্যে। তাহলে এখন দেখো কি বলছে, হরিণ এবং বাঘ কোন বৈচিত্র্যের অন্তর্ভুক্ত? একটু আগে যেটা বললাম, হরিণ ও বাঘ কি? এটা হইতেছে প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে পড়ে। তাদের যে স্বভাব, সংখ্যা বৃদ্ধির ধরন, এগুলো হইতেছে তোমার প্রজাতিগত বৈচিত্র্যের অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন যায়, ব্যাঙের একদিনের গৃহীত খাদ্যের পরিমাণ। এটা একটু মনে রাখবা, ব্যাঙের একদিনের গৃহীত খাদ্যের পরিমাণ কি? তার ওজনের সমান। তার ওজনের সমান। এরপরে প্রশ্ন যায়, একটি ব্যাঙের ওজন কত? 200 গ্রাম। দেখো তাহলে ব্যাঙের ওজন কত বলছে? ব্যাঙের ওজন বলছে 200 গ্রাম। ব্যাঙের ওজন বলা আছে 200 গ্রাম। সারাদিন এটি কী পরিমাণ পোকামাকড় খেতে পারবে? তার ওজনের সমান, মানে কি? সে খেতে পারবে 200 গ্রাম। আনসার হবে এই যে ঘ নম্বরটা, 200 গ্রাম। পরের প্রশ্ন যায়। আচ্ছা, এখন আমাদের নতুন একটা টাইপ, বিভিন্ন জীবের মধ্যে মিথস্ক্রিয়া, আন্তঃনির্ভরশীলতা ও পরিবেশের ভারসাম্য। এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রায় প্রশ্ন আসে। তাহলে দেখো আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, গাছপালা প্রাণীদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলিকে কি বলে? গাছপালা প্রাণীদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলিকে কি বলে? একেবারে বইয়ে দেওয়া আছে, ঠিক আছে। গাছপালা প্রাণীদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলোকে বলা হয় সিমবায়োসিস। সিমবায়োসিস, ঠিক আছে, একটু মনে রাখবা। পরের প্রশ্নে যাই, মিউচুয়ালিজম সহযোগীদের ক্ষেত্রে কোনটি ঘটে? আচ্ছা, তো এটা পড়ার আগে আমরা এখানে একটা নোটটা পড়ে ফেলি। দেখো দেওয়া আছে এখানে, জীবের মধ্যে আন্তঃনির্ভরশীলতা দুইভাবে হইতে পারে, ধনাত্মক আন্তঃক্রিয়া আর একটা আছে ঋণাত্মক আন্তঃক্রিয়া।
এখন দেখো ভাইয়া, ধনাত্মক আন্তঃক্রিয়া মানে কি? ধনাত্মক আন্তঃক্রিয়া মানে হইতেছে তারা যদি দুজনে যদি লাভবান হয়, ঠিক আছে, যদি দুজনে যদি লাভবান হয় সেটাকে বলা হয় ধনাত্মক আন্তঃক্রিয়া। আর ঋণাত্মক আন্তঃক্রিয়া মানে কি? আচ্ছা, একটু বলতে ভুল হয়েছে, দেখো ধনাত্মক আন্তঃক্রিয়া মানে কি? দুজনের মধ্যে দুজনে লাভবান হইতে পারে, আর একটা হইতেছে যে কোনো একজন, যদি যে কোনো একজনও যদি লাভবান হয় সেটাকে আমরা কি বলবো? ধনাত্মক আন্তঃক্রিয়া বলবো। কিন্তু ঋণাত্মকের মধ্যে কি? ঋণাত্মকের মধ্যে হইতেছে দুজনেই কি হবে? ক্ষতিগ্রস্ত হবে, কেউ লাভবান হবে না। তাহলে দেখো, এই যে ধনাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে দুইটা আছে, মিউচুয়ালিজম, আরটা আছে কমেনস্যালিজম। এখন মিউচুয়ালিজম মানে কি? সহযোগীদের উভয় একে অন্যের দ্বারা উপকৃত হয়, এক্ষেত্রে তোমার দুইজনে কি হয়? উপকৃত হয়। কিন্তু কমেনস্যালিজমের মধ্যে কি? সহযোগীদের মধ্যে একজন উপকৃত হয় কিন্তু অন্যজনের ক্ষতি হয় না। অন্যজন উপকৃত হয় না ঠিকই, কিন্তু ক্ষতি হয় না। তো ধনাত্মকের মধ্যে কারোরই ক্ষতি হবে না, কিন্তু ঋণাত্মকের মধ্যে ক্ষতি হবে। এখন দেখো, মিউচুয়ালিজমের মধ্যে উদাহরণ কী কী আছে? এই উদাহরণগুলো গুরুত্বপূর্ণ। পোকামাকড়ের ফুলের মধু আহরণ মানে কি? এই যে ফুল থেকে যে পোকামাকড় যে মধু আহরণ করে, এর মাধ্যমে কি হয়? ফুলেরও কিন্তু লাভ হইতেছে। ফুলের কি লাভ? ফুলের পরাগায়ন হইতেছে। শৈবাল ও ছত্রাক সহাবস্থান করে লাইকেন গঠন, এটা গুরুত্বপূর্ণ। শৈবাল ও ছত্রাক সহাবস্থান করে কি গঠন করে? লাইকেন গঠন করে। এরপরে কি বলছে দেখো, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিম জাতীয় উদ্ভিদে নডিউল তৈরি এবং বায়বীয় নাইট্রোজেন সংবন্ধন করে। তো এই যে দুইটা হইতেছে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো কমেনস্যালিজমের মধ্যে কি? রোহিণী উদ্ভিদ অন্য বড় উদ্ভিদকে আহরণ করে উপরে উঠে। তো এক্ষেত্রে রোহিণী উদ্ভিদের লাভ হইতেছে, কিন্তু বড় উদ্ভিদের তো কোনো লাভ হইতেছে না, কিন্তু ক্ষতিও তো করতেছে না। রোহিণী উদ্ভিদ কিন্তু বড় উদ্ভিদ কিন্তু ক্ষতি করতেছে না, এ কারণে এটা কি? কমেনস্যালিজম। এরপরে দেখো, পরাশ্রয়ী উদ্ভিদ বায়ু থেকে খাদ্য গ্রহণ করে, কিন্তু সে যার উপর আশ্রয় নেই তার কিন্তু কোনো ক্ষতি করে না। শৈবাল উদ্ভিদের বিভিন্ন আশ্রয়ে বসবাস করে, কিন্তু ওই যে উদ্ভিদের কিন্তু সে কিন্তু কোনো ক্ষতি করতেছে না, এ কারণে এগুলো কি? কমেনস্যালিজমের মধ্যে পড়ে। উদাহরণগুলো পড়তে হবে ভালোভাবে। এরপর দেখো, ঋণাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে শোষণ, প্রতিযোগিতা, অ্যান্টিবায়োসিস, এই তিনটা আছে। ধনাত্মকের মধ্যে কয়টা আছে? মিউচুয়ালিজম, কমেনস্যালিজম। আর ঋণাত্মকের মধ্যে আছে তিনটা: শোষণ, প্রতিযোগিতা আর অ্যান্টিবায়োসিস। এবং শোষণ মানে কি? একটি জীব অন্য জীবকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অধিকার থেকে বঞ্চিত করে যদি নিজের অধিকার যদি ভোগ করে, সেটাকে বলা হয় শোষণ। উদাহরণ কি? স্বর্ণলতা হস্টোরিয়া নামক চূষক অঙ্গের মাধ্যমে আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে। বুঝতে পারছো? আশ্রয়দাতা থেকে উদ্ভিদ খাদ্য গ্রহণ করে, তো এটা কি? শোষণের মধ্যে পড়ে। উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতা মানে কি? কোনো নির্দিষ্ট স্থানে আলো, বাতাস, পানি ও খাদ্যের জন্য জীবগুলোর মধ্যে প্রতিযোগিতা হয়, ঠিক আছে। এতে সুবিধাজনক বৈশিষ্ট্য সম্পন্ন জীবগুলো টিকে থাকে, বাকিরা বিলুপ্ত হয়ে যায় বা হারিয়ে যায়। তো এটাও উদাহরণ কি? ডারউইনীয় আন্তঃপ্রজাতিক ও অন্তঃপ্রজাতিকের সংগ্রাম, এটা বিবর্তনের মধ্যে ছিল, ঠিক আছে। এরপর দেখো, অ্যান্টিবায়োসিস মানে কি? একটি জীব কর্তৃক রাসায়নিক পদার্থ সৃষ্টির কারণে যদি অন্য জীবের ক্ষতি বা মৃত্যু হয়ে থাকে, সেটাকে বলা হয় অ্যান্টিবায়োসিস। উদাহরণ কি? পেনিসিলিয়াম ছত্রাক কর্তৃক ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োসিস। তো জিনিসটা কি পড়বা আর উদাহরণগুলো পড়বা, এগুলো থেকে এমসিকিউ আসবে। তো আমরা দেখি আমাদের প্রশ্ন কী কী আসছে। এটা তো সলভ করলাম। মিউচুয়ালিজম মানে কি ভাইয়া? উভয়েই কী হবে? লাভবান হবে, উপকৃত হবে। একজন উপকৃত হয় না, একজনটা কোথায় হয়? একজনটা হইতেছে কমেনস্যালিজমে। একজন কোথায় হয়? একজনটা হইতেছে কমেনস্যালিজম। উভয় উপকৃত হয়, হ্যাঁ উভয়ই উপকৃত হয়, এটা হইতেছে তোমার মিউচুয়ালিজমের মধ্যে পড়ে। আর উভয়ে ক্ষতিগ্রস্ত হয়, উভয়ে ক্ষতিগ্রস্ত হয়, এগুলো তোমার ঋণাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে পড়ে। পরের প্রশ্নে যাই, কী বলছে দেখো, শৈবাল ও ছত্রাক সহাবস্থান থেকে নিচের কোনটি তৈরি হয়? এই যে বলছিলাম না গুরুত্বপূর্ণ, লাইকেন তৈরি করে। এখন দেখো, একটু মনে রাখবা, এই যে নডিউল, শিমের কাছে যে নডিউল যে তৈরি করে, এটা কে তৈরি করে? এই যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া তৈরি করে। রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা কী করে? শিম উদ্ভিদে নডিউল তৈরি করে, ঠিক আছে, এটা একটু মনে রাখবো। পরের প্রশ্নে যাই, কী বলছে দেখো, নডিউল বাতাস থেকে কোনটি সরাসরি গ্রহণ করে? এই যে নডিউল, শিমের উদ্ভিদে যে নডিউলটা, এটা বাতাস থেকে সরাসরি কোনটা গ্রহণ করে? নাইট্রোজেন সংবন্ধন করে। নাইট্রোজেন কী করে? সংবন্ধন বা গ্রহণ করে। তো এই যে নাইট্রোজেন সংবন্ধনে কে ভূমিকা রাখে?
একটা ব্যাকটেরিয়া ভূমিকা রাখে, তার নাম কি? একটু আগে বলছিলাম, রাইজোবিয়াম। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, নামটাও মনে রাখতে হবে। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ভূমিকা রাখে। পরের প্রশ্নে যাই। পেঁচা গাছের কুটোরে বাস করে, এটি কী ধরনের আন্তঃক্রিয়া? পেঁচা গাছের কুটোরে বাস করে। দেখো, পেঁচা যদি গাছের কুটোরে বাস করে, পেঁচার লাভ হইতেছে, কিন্তু গাছের তো কোনো ক্ষতি হইতেছে না, তো এটা কী হবে? এটা হবে কমেন্সালিজমের মধ্যে পড়ে। একটা লাভবান হবে, অন্যটার লাভ না হইলেও ক্ষতি হবে না, এটা হচ্ছে কমেন্সালিজমের মধ্যে পড়ে। পরের প্রশ্ন যাই। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ও শিম জাতীয় উদ্ভিদের মধ্যকার সম্পর্কটি কী? দেখো, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিম জাতীয় উদ্ভিদের মধ্যে কী করে? ওই যে নডিউল তৈরি করে, আবার এই নডিউলটা কী করে? বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে। তো এটা কি? উভয়ই উপকৃত হইতেছে। তো উভয় উপকৃত হলে কোনটা হবে? মিউচুয়ালিজম। পরের প্রশ্নে যাই। একটি বড় আম গাছে কুমড়া গাছ জড়িয়ে আছে, এটি কিসের উদাহরণ? এটা বড় আম গাছে কুমড়া গাছটা জড়িয়ে আছে, তো এটা কুমড়ার লাভ হইতেছে, কিন্তু বড় আম গাছ তো কোনো ক্ষতি হইতেছে না, লাভ না হলেও কোনো ক্ষতি হইতেছে না, তো এটা কোনটা হবে? এটা হবে কমেন্সালিজম। পরের প্রশ্ন যাই। হস্টোরিয়া দেখা যায় কোন উদ্ভিদে? দেখো, আমি বলছিলাম এটা গুরুত্বপূর্ণ। এই যে দেখো হস্টোরিয়া, এই যে শোষণের মধ্যে স্বর্ণলতা হস্টোরিয়া নামক শোষক অঙ্গের মাধ্যমে আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে। তারা কিসের মধ্যে পড়ে? শোষণের মধ্যে পড়ে। হস্টোরিয়া দেখা যায় কোন উদ্ভিদে? স্বর্ণলতাতে। এবং এটা কিসের মধ্যে পড়ে? এটা পড়ে হইতেছে শোষণের মধ্যে পড়ে। পরের প্রশ্নে যাই। উকুন ও মানুষের মধ্যে কোন ধরনের আন্তঃক্রিয়া দেখা যায়? উকুন ও মানুষের মধ্যে কোন ধরনের আন্তঃক্রিয়া দেখা যায়? শোষণ। ঠিক আছে, শোষণ। পরের প্রশ্ন যাই। কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, এটি কোন ধরনের আন্তঃক্রিয়া? কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, এটা কোন ধরনের? কি সে অধিকার খাটাইতেছে না? অধিকার খাটালে কোনটা হবে? শোষণ। পরের প্রশ্ন যাই। কোনটি গ্রিন হাউস গ্যাস? আচ্ছা, গ্রিন হাউস গ্যাসের মধ্যে আমি বলি যে কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে দায়ী। গ্রিন হাউস গ্যাসের মধ্যে কোনটা সবচেয়ে বেশি দায়ী? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে। তো দেখো, এই যে কার্বন মনোক্সাইড, CO মানে কি? কার্বন মনোক্সাইড। ঠিক আছে, তো এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী। তবে এর মাধ্যমে আমাদের জীববিজ্ঞান বইয়ের 13 নম্বর অধ্যায় জীবের পরিবেশের চেষ্টা করছি সবগুলা টাইপের MCQ তোমাদের দিয়ে দেওয়ার, গুরুত্বপূর্ণগুলা ব্যাখ্যা সহ। তো অবশ্যই জানাবে কেমন লাগলো ক্লাসটা। দেখা হবে তোমার সাথে নতুন একটি ক্লাসে। ধন্যবাদ সবাইকে।